বোসের ভাষণে কেন্দ্রীয় বঞ্চনা। আজকে রাজ্যপালের বক্তৃতা দিয়েই শুরু হয়। বাংলা এবং ইংরেজিতে ভাষণ দিয়েছেন বাজেট অধিবেশনে। তাতে আর্থিক অপ্রতুলতা এবং কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া সত্ত্বেও রাজ্য সরকার আমাদের গ্রামীণ ভাইদের জন্য কর্মসংস্থান ও আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি থেকে পিছু হটেনি। বোসের প্রশংসা। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি বঞ্চনা নিয়ে কি বললেন এবং সেই সময় বিরোধী দল কি ভূমিকা ছিল? প্রথমত হচ্ছে দিনকে বিরোধী দলের তরফ থেকে একমাত্র আইন শৃঙ্খলা জনিত প্রশ্নের সময় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, যদিও রাজ্যপাল তিনি তার বক্তব্য থামাননি, তিনি পড়ে যাচ্ছিলেন। পরবর্তী সময় বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনিও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, যদিও রাজ্যপাল সে সময় তার বক্তব্য রেখে গিয়েছেন। রাজ্যপালের দিনের বক্তব্যের ক্ষেত্রে আইন শৃঙ্খলা, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্য কিভাবে কাজ করছে, মানুষকে সুবিধা দিচ্ছে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময় হয়ে যাওয়া যে শিল্প সম্মেলন, সেই শিল্প সম্মেলনে রাজ্যের যে পজিটিভ যে আত্মপ্রকাশের যে বিষয়টি, এর পাশাপাশি হচ্ছে দুয়ারে সরকারের মতো প্রকল্প, তাও কি করে মানুষের কাছে পৌঁছচ্ছে, একাধিক বিষয় দিনকে রাজ্যপালের বক্তব্যের মধ্যে উঠে এসেছে। ফলে আইন শৃঙ্খলাজনিত বিষয় ছাড়া অন্য ক্ষেত্রে বিরোধী দলের যারা বিধায়করা ছিলেন সে অর্থে তারা দিনকে বিরোধিতা দেখাননি অধিবেশন কক্ষের মধ্যে যখন রাজ্যপাল তিনি তার বক্তব্য পেশ করছিলেন। আর 26শে বিধানসভা নির্বাচন, তার আগে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধায়কদের উদ্দেশ্যে কি কি বললেন কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, শৃঙ্খলা ভঙ্গ থেকে আরম্ভ করে অনেক কিছু এর মধ্যে উঠে এসেছে, সেই দিক থেকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? দলীয় বিধায়কদেরকে সংযত থাকতে হবে, এমন কোনো মন্তব্য বা এমন কোনো কথা বলবেন না জানিয়ে যেন বিতর্ক তৈরি হয়, দলকে যাতে অসম্মানের মুখে পড়তে না হয়। দ্বিতীয়ত মনে করিয়ে দিয়েছেন যে মালদা এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কয়েকজন নেতাকে তিনি সতর্ক করেছেন, তারা নিজেদের দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করতে হবে এবং দলের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হচ্ছে, দল যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত মোতাবেকই যে প্রত্যেককে এগোতে হবে, দলের নির্দিষ্ট গাইডলাইন যে মানতে হবে, শৃঙ্খলা ইস্যুতে যে সহজ থাকতে হবে, সেই প্রসঙ্গের কথা এদিনকে দলীয় বৈঠকে মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, সাবিত্রী মিত্র মালদার তৃণমূল নেতা, তাদেরকেও ধমক দিলেন। যা ডটছে তাতে কান পাতা যাচ্ছে না। বিধান উপাধ্যায়কে কেন এরকম ধমক? এবং তার সঙ্গে সঙ্গে মোশাররফ হোসেন ইটাহারের বিধায়ক, তার প্রশংসা কেন? প্রথমত হচ্ছে মোশাররফ হোসেন তিনি চাটাই বৈঠক কর্মসূচি শুরু করেছেন। এই চাটাই বৈঠক কর্মসূচির মধ্যে দিয়ে দীর্ঘ সময় ধরে একেবারে প্রান্তিক এলাকার মানুষের সঙ্গে গিয়ে জনসংযোগ সেরে ফেলতে পারা যাচ্ছে। ফলে মোশাররফের এই মডেল বাকিরাও যাতে চালু করতে পারেন সেদিকে নজর রাখার কথা তিনি বলেছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গের কথা তিনি এদিনকে তুলে ধরেছেন, যে তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল রাজনৈতিক কারণে, এর জবাব দিতে হবে সেই প্রসঙ্গের কথা তিনি তুলেছেন। এর পাশাপাশি হচ্ছে সাবিত্রী মিত্র, সাবিনা ইয়াসমিন, আব্দুর রহিম বক্সি, এদের মধ্যে যে দ্বন্দ্ব, গোষ্ঠী দ্বন্দ্ব, সেটা থেকে বিরত থাকতে হবে, পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে কাজ করতে হবে উল্লেখ করেছেন। আবার হচ্ছে নরেন চক্রবর্তী, অন্যদিকে হচ্ছে বিধান উপাধ্যায়, তাদের যে দ্বন্দ্ব বা একে অপরের সঙ্গে যে দূরত্বের যে বিষয়, বিশেষ কতগুলি ক্ষেত্রে মেয়রের যে কাজ তা নিয়েও যে বিভিন্ন অভিযোগ জমা উঠছে সেই বিষয় নিয়ে সতর্ক করা হয়েছে। এবং এই কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে ক্ষমা বারবার করতে পারা যায় না। মনে করা হচ্ছে সাম্প্রতিক সময় নারায়ণ গোস্বামী, হুমায়ুন কবির, মদন মিত্র, উদয়ন গোদের যে বক্তব্য, সেই বক্তব্যের বিষয়ে সতর্ক করে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী। বেশ। আর এই দুই তৃণমূলের বিধায়ক, তাদের শপথ নিয়ে রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা, এই দুজনের শপথ নিয়ে আজকে রাজ্যপালকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা। রেয়াতের শপথ নিয়ে রাজ্যপালকে চিঠি, আগেই সায়ন্তিকা রেয়াতকে চিঠি, শপথ অবৈধ বলে চিঠি রাজ্যপালের, শপথ প্রক্রিয়া অবৈধ বলে উল্লেখ চিঠিতে। তাতে কি হলো কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আলটিমেটলি কি হলো আবির? ইতিমধ্যেই শপথ নিয়ে জটিলতা হয়েছিল বিধানসভায়, না রাজভবনে এই দুই বিধায়ক শপথ নেবেন, নিয়ম মেনে শপথ হয়নি দুই বিধায়কের, এমনটাই অভিযোগ চিঠিতে উল্লেখ বিরোধী দলনেতার। নিউ টাউনে আপনাদেরকে মনে করিয়ে দিই, লোহা পুলের কাছে, লোহার ব্রিজের কাছে ঝোপের মধ্যে নাবালিকা কিশোরীর অর্ধনগ্ন দেহ ছিল, ধর্ষণ, খুন। আর সেখানেই এবার তোড়জোড় শুরু হলো
আলো লাগানোর। এনকেডিএর শনিবার কিশোরীর দেহ উদ্ধারের পরেই বাড়তি সতর্কতা। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কিশোরীর দেহ উদ্ধার একেবারে যে লক্ষ্য করা গেছে, নাবালিকার দেহ উদ্ধার নিউ টাউন যে নির্জন পরিত্যক্ত জঙ্গল সেখানেই কিন্তু, এবং সেখানে কিন্তু কোন রকম সিসিটিভি ফুটেজ বা ছিল না, আলোর ব্যবস্থা ছিল না। কিন্তু এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল এনকেডি এর পক্ষ থেকে পাশাপাশি নিউ টাউন থানার পুলিশ আজকে সেই জায়গায় যায় এবং ঘটনাস্থল কিন্তু গোটা এলাকা পরিদর্শন করেন। এবং সেখানে তারা এনকেডি এর পক্ষ থেকে বলা হলো যে পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা করা, অন্যদিকে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি বসানো হচ্ছে। ঢোকার যে গেট এবং বেরোনোর যে গেট, দু ক্ষেত্রে কিন্তু একই রকম এই ব্যবস্থা করা হবে। অর্থাৎ যে ঘটনা ঘটলো তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তৎপর প্রশাসন সেই জন্যই উদ্যোগ নিয়ে কিন্তু এই ব্যবস্থা আজকে করা হলো এবং খুব শীঘ্রই আলো এবং পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি কিন্তু সেখানে বসানো হবে, এমনটাই কিন্তু এনকেডি এর পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হলো। এটা হলো নারকেলডাঙ্গা। কালকের ছবি, উত্তেজনা যথেষ্ট ছড়িয়েছিল। কাউন্সিলর আর তার বিরোধী গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, মারামারি, আর তারপরে কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর, জোড়া এফআইআর, দুতরফেরই এফআইআর। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, এখন পরিস্থিতি কি এবং কাউন্সিলর এবং তার বিরোধী গোষ্ঠীর কি দাবি? দুপক্ষের মধ্যেই টানাপোড়েন কিন্তু অব্যাহত রয়েছে, কেননা গতকাল যে অভিযোগ থানায় গিয়ে লিখিতভাবে দুপক্ষের তরফেই দায়ের করা হয়েছে, তাতে পুলিশের তরফে যে তদন্ত করা হচ্ছে তা দুপক্ষের বিরুদ্ধেই, কিন্তু যদি উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে তাদের দুপক্ষের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এবং যেটা এখনো পর্যন্ত দুপক্ষের তরফেই দাবি যে আরেক পক্ষ ব্যক্তিগত শত্রুতা, পুরনো শত্রুতা মেটানোর জন্যই এই ঘটনা, অর্থাৎ নারকেলডাঙ্গার বস্তিতে যে আগুন লাগার যে ঘটনা, সেই আগুন লাগার ঘটনাকে ব্যবহার করছে এবং তার ফলে বহিরাগত দুষ্কৃতীদের এনে এলাকা অশান্ত করার চেষ্টা করেছে অপরপক্ষ। এই অভিযোগ কিন্তু দুপক্ষের তরফেই করা হচ্ছে। এবং গতকাল মেয়র বেরিয়ে যাওয়ার পরে যে ঘটনা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ দায়ের হয়েছে তাতে কাউন্সিলরের বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে কাউন্সিলরের তরফে কাউন্সিলরের অনুগামীরা যে অভিযোগ দায়ের করেছেন তাতে কিন্তু ইতিমধ্যেই বেআইনি অস্ত্র এবং শ্লীলতাহানির মতো কিন্তু গুরুতর অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে থানায়। পুলিশ গোটা বিষয়টাই তদন্ত করে দেখছে। এবার এটাই দেখার ঠিক কি উঠে আসে এই তদন্ত। পুলিশ কি পদক্ষেপ করে সেদিকে আমাদেরও লক্ষ্য থাকবে। একদিকে নারকেলডাঙ্গায় আগুন, তারপরে মেয়রের সামনে ক্ষোভ, তারপরে মেয়র চলে যেতেই দুপক্ষের বিরাট মারামারি। এই গোলমালের পেছনে রয়েছে সরকারি জমি দখল করে অবৈধ কারবার এবং লক্ষ লক্ষ টাকার লেনদেনের অঙ্ক। শনিবার রাতে আগুন, রবিবারের দুপুরে গরম। নারকেলডাঙ্গায় পুলিশের সামনেই হাতাহাতি। রবিবার দুপুরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। নারকেলডাঙ্গা থানা থেকে খালপাড় ধরে শিয়ালদা যাওয়ার রাস্তা। শনিবার রাতে এখানেই ঝুপড়িতে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক ঝুপড়ি। স্থানীয়দের দাবি, ঝুপড়ির পাশের কাগজের গোডাউনে প্রথমে আগুন লাগে, তারপর তা ছড়িয়ে পড়ে পাশের কাঠের বাক্সের গোডাউনে। রবিবার দুপুরে ঘটনাস্থলে যান মেয়র ফেরাদ হাকিম। তার কাছে অনেকে নালিশ করতে শুরু করেন স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। এতে পরিস্থিতি গরম হয়ে ওঠে। মেয়রের সামনেই চলে বিক্ষোভ। कल हम फोन किए थे काउंसिलर को, जब आग लगा वो 2 घंटा के बाद आया और एम्बुलेंस वाटर लेने 1 घंटा के बाद आया सर। मैं कंटिन्यू फोन कर रहा हूँ सर, काउंसिलर को वो पिकअप नहीं कर रहा है सर। 2 घंटे के बाद रिस्पॉन्स है सर। নারকেলডাঙ্গার খালের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝুপড়ি। এখানেই তৈরি হয়েছে একের পর এক গোডাউন। অভিযোগ, সবই তৈরি হয়েছে খালের পাশে সরকারি জমি দখল করে, সবই বেআইনি। স্থানীয়দের দাবি, এই খালের পাড়ে লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়। এ নিয়েই যত গোলমাল।
আমি সচিন সিংকে 3 সাল আগে যখন তৈরি করেছিল আমি ওকে বারবার বলেছিলাম দাদা এইদিকে আপনি গোডাউন দেবেন না, এদিকে শুধু রেসিডেন্টের লোক যা আছে যার ঘর নেই শুধু ওকে দিন, গোডাউন কাউকে দেবেন না। যদি আগ লেগে যাবে তাহলে লোকাল মানুষ অনেক ঘাত হবে। আজকে আগটা जो লিখেছে আজকে লোকাল মানুষ অনেক ঘাত হয়েছে। আরে 2 লাখ বিক্রি করেছে, বিক্রি করে 1200 টাকা মাসে নিয়েছে। উনি বিলিয়াঘাটা থেকে 50-60 জনকে নিয়ে এসে আমাকে মারতে এসেছে। আমি তো 3 বার আমি লেটার কমিশনার সাহেবকে দিয়েছি, সিপি জয়েন্ট সিপি সাহেবকে দিয়েছি, নারকেলডাঙ্গা থানাকে দিয়েছি কি আমার জানে কথা চান। বেআইনি গোডাউন তৈরির অভিযোগ মানতে নারাজ কাউন্সিলর। তার পাল্টা দাবি এলাকায় বেআইনি নির্মাণ এবং জলের প্লান্টের কারবার করতেন হায়দার, সেই সব তিনি বন্ধ করিয়ে দেন। তাই এখন এভাবে তাকে টার্গেট করা হচ্ছে। 50 বছরের বেশি এখানে ক্যানাল ওয়েস্ট রোডে ইনক্রোচমেন্ট হয়েছে। সিপিএম আমলে চঞ্চল ঘোষ ওদেরকে বসিয়েছে। রাজাবাজারের অনেকগুলো বিল্ডিংও বানিয়েছে। এই দুটো বিল্ডিং পপ্পু খানের, নওয়াজ হায়দারের। 300 ফুট মাটি দিয়ে জল তুলে প্যাকেজিং ওয়াটার করছিল ওরা, সেটা সম্পূর্ণ বেআইনি। সেটা সুয়েট থেকে ওদের কাছে পারমিশন নেই। এটা তোলার পর ওদের কারবার বন্ধ হয়ে যায়, লাখ লাখ টাকা ইনকাম বন্ধ হয়ে যায়। কাজ বন্ধ হয়ে যাওয়ার পর ওদের একটাই চেষ্টা, যেভাবে হোক আমাকে প্রাণে মেরে নিজের বেআইনি কাজটা করা। হায়দার এবং তার ভাই পাপ্পুকে গ্রেফতারের দাবিতে সরব কাউন্সিলর। এ নিয়ে তিনি নারকেলডাঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখান। শনিবার রাতে বিধ্বংসী আগুন, আর তা নিয়েই রবিবার রণক্ষেত্র। মুখোমুখি কাউন্সিলর এবং তার বিরুদ্ধ গোষ্ঠী, যার পিছনে রয়েছে সরকারি জমি দখল এবং সেখানে লক্ষ লক্ষ টাকার বেআইনি কারবার। নিউজ 18 বাংলা।